সবে দু একদিন হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন গেল। তো ওনার যে লেখার পরিধি, অনেক ঐতিহাসিক গল্প, অনেক ব্যোমকেশ, তোমরা জানো ব্যোমকেশের স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, এবং অনেকগুলো এমনি গল্প, তার মধ্যে অনেকগুলো মজার গল্প, খুব মজার। তো আমি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অনেকদিন বলা হয় না, নিয়ম মতো আমি ইউটিউবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় দিতেও পারি, কারণ ওনার অনেক দিন আগে মৃত্যু হয়েছে। সেই জন্য আমি আজকে ইন্দ্রতুলক বলে একটি গল্প বলবো। সেটা আমি বলছি ঐতিহাসিক কাহিনী গ্রন্থ থেকে। হ্যাঁ, সে ঐতিহাসিক মানে এমনি সেই প্রাচীন ইন্দ্রের সময়কারও ঐতিহাসিক চলে গেছে ঐতিহাসিক গল্পের মধ্যে। আমি এখন শুরু করছি ইন্দ্রতুলক। ইতিহাসের পণ্ডিত বলিলেন, গল্প শোনো। কাল রাত্রে প্রাচীন ইতিহাসের এক পুঁথি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। খুবই স্বাভাবিক, ইতিহাসের পুঁথি পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে না এমন মানুষ আমি দেখিনি। পণ্ডিত বলতে লাগলেন, ঘুমিয়ে এক স্বপ্ন দেখলুম। আশ্চর্য স্বপ্ন। আমি যেন ত্রিকালজ্ঞ পুরুষ শূন্যে ভেসে বেড়াচ্ছি, আর আমার চোখের সামনে যুগের পর যুগ কেটে যাচ্ছে। ৮,০০০ বছরের পুরনো ইতিহাস চোখের সামনে দেখতে পেলুম। জিজ্ঞাসা করলাম, কাল রাত্রে কী খেয়েছিলেন? পণ্ডিত বললেন, মনে নেই, গিন্নি বলতে পারেন। গৃহিণী বললেন, কাঁকড়ার ঝাল আর ভাত। বললাম, বুঝেছি, ইংরেজিতে যাকে বলে নাইটমেয়ার, আপনিও তাই দেখেছেন। এবার আমি উঠি। পণ্ডিত বললেন, আরে বসো বসো, চা খেয়ে যাও। ভূগোল পড়েছ? বললাম, ভূগোল? ইতিহাসের স্বপ্ন দেখলেন, তার মধ্যে ভূগোল? স্কুলে পড়েছিলাম তো বটে ভূগোল। পণ্ডিত বললেন, বেশ, এখন একটা দেশ মনে মনে কল্পনা করো, বেলুচিস্তান থেকে ইরানের দক্ষিণ ভাগ পর্যন্ত। কল্পনায় দেখতে পাও? মনের মধ্যে ম্যাপ আঁকবার চেষ্টা করলাম। পূব দিকে সিন্ধু নদ, পশ্চিমে পারস্য উপসাগরের মুখ, দক্ষিণে সমুদ্র, মাঝখানে পাহাড় ও মরুভূমিতে ভরা একটি দেশ। পণ্ডিত বললেন, ৮,০০০ বছর আগে সিন্ধু নদ ছিল না। বর্তমানে যে দেশটা পাঞ্জাব নামে পরিচিত, সেটা ছিল ধুধু মরুভূমি, আর কাশ্মীর ছিল প্রকাণ্ড একটা মিঠে জলের হ্রদ। এখন কল্পনা করো, পূর্ব দিকে দুস্তর মরুভূমি, উত্তরে দুর্ভেদ্য পাহাড়, দক্ষিণে সমুদ্র, মাঝখানে সরু এক ফালি দেশ। কোনো দিক দিয়ে বেরুবার রাস্তা নেই। ৮,০০০ বছর আগে এই দেশে এক জাতি বাস করত। বর্বর জাতি, কিন্তু গায়ের রং কটা, মানে হলদেটে আর কি। চোখের মণি নীল, চুল সোনালি। পরবর্তীকালে তারা আর্য বলে পরিচিত হয়েছিল। এরা তারাই। এই দেশই তাদের আদিম বাসভূমি। পাহাড় এবং মরুভূমির পরপারে কালো বেঁটে পাশুটে নানা রঙের মানুষ বাস করত বটে, কিন্তু তাদের সঙ্গে এই আর্যদের মেলামেশার কোনো উপায় ছিল না। সম্পূর্ণ নিঃসঙ্গভাবে এই জাতি বহুকাল বাস করেছিল। নিঃসঙ্গতার মধ্যেই তাদের ভাষা এবং সংস্কৃতি পরিপুষ্ট হয়েছিল। শুকনো দেশ, তার উপর ওরা তখন তার চাষবাস করতেও জানতো না। গরু ছাগল পুষতে শিখেছিল, কিন্তু ঘোড়া কি জন্তু তা কখনো চোখে দেখেনি। দেশের পূর্ব সীমায় বেলুচিস্তানের পাহাড়ে একরকম ঘাস জন্মাত, তার বীজ তারা গুঁড়ো করে খেত। এই পাহাড়ি ঘাসের বীজ আধুনিক গমের পূর্বপুরুষ, কিন্তু তাতে তাদের পেট ভরত না। এই জাতির প্রধান জীবিকা ছিল সমুদ্রে মাছ ধরা। ছোট ছোট নৌকায় চড়ে তারা সমুদ্রের কিনারে কিনারে মাছ ধরে বেড়াত। মাছ তাদের জীবনের প্রধান অবলম্বন, তাই মাছকেই তারা দেবতা মনে করত। মৎস্য ছিল তাদের অবতার। তাদের অবশ্য একজন রাজা ছিল, রাজার নাম মনু। তখনকার বর্বরতার যুগে সমস্ত জাতিরই একটা টোটেম থাকতো। এই জাতির টোটেম ছিল সূর্য। মনু দাবি করতেন সাক্ষাৎ বিবস্বান তার আদিপুরুষ।
সমুদ্রে পুরুষানুক্রমে মাছ ধরবার ফলে এই জাতি নৌবিদ্যা বেশ আয়ত্ত করেছিল। মনুর কয়েকটা বড় বড় নৌকা ছিল, তিনি তাইতে চড়ে মাছ ধরে বেড়াতেন। তিনি ভারী বিজ্ঞ ব্যক্তি ছিলেন। সমুদ্রের জল বাতাস লক্ষ্য করে আসন্ন প্রাকৃতিক দুর্যোগ বুঝতে পারতেন। একদিন মনু সমুদ্রে মাছ ধরছেন, তার জালে এক অদ্ভুত চেহারার মাছ উঠল। মাছের নাকের কাছে এক শিং। মনু 50 বছর এই সমুদ্রে মাছ ধরছেন, কিন্তু এমন মাছ কখনো চোখে দেখেননি। মাছটা ধরফর করল না, নির্জীব হয়ে পড়ে রইল। মনু বুঝলেন এ মাছ অজানা কোনো সমুদ্র থেকে এসেছে। তিনি আকাশের দিকে তাকালেন। মনে হলো আকাশ বাতাস যেন এক মহা দুর্যোগের প্রতীক্ষায় থমথম করছে। মনু তাড়াতাড়ি তীরে ফিরে এলেন। প্রজাদের জড়ো করে বললেন, আমি জানতে পেরেছি এক মহাপ্লাবন আসছে, পৃথিবী ডুবে যাবে। তোমরা যদি বাঁচতে চাও যে যার নৌকায় ওঠো। মনুর কথায় অনেকেই নৌকায় গিয়ে উঠল। মনু তার স্ত্রী পুত্র আত্মীয় পরিজন গরু ছাগল নিয়ে নিজের বড় বড় নৌকা ভর্তি করলেন। যারা মনুর কথা বিশ্বাস করল না কিংবা যাদের নৌকো ছিল না, তারা মাটিতেই রইল। সন্ধ্যাবেলা সূর্য তখন অস্ত যাচ্ছে। সমুদ্র থেকে হুহুঙ্কার শব্দ শোনা গেল। দক্ষিণ পশ্চিম দিক থেকে তাল গাছের মতো উঁচু ঢেউ ছুটে আসছে, তার সঙ্গে ঝড় তুফান। দেখতে দেখতে সব লণ্ডভণ্ড হয়ে গেল। পরদিন সকালবেলা দেখা গেল চারদিকে জলে জলময়, কোথাও মাটির চিহ্ন মাত্র নেই। ছোট নৌকোগুলো ঢেউয়ের ঝাপটে সব ডুবে গেছে। কেবল মনুর কয়েকটা বড় নৌকো প্রলয় পয়োধি জলে বটপত্রের মতো ভাসছে। পণ্ডিতকে বাধা দিয়ে জিজ্ঞাসা করলেন, এরকম একটা রসাতল কাণ্ড কেন হলো? আপনি জানতে পেরেছিলেন? পেরেছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করতে পারবে? বলুন, চেষ্টা করে দেখি। পারস্য উপসাগর তখন হ্রদ ছিল, সমুদ্রের সঙ্গে যোগ ছিল না। ম্যাপ দেখলে তার কয়েকটা আন্দাজ পাবে। হ্রদের উত্তর দিকে দুটো বড় বড় নদী, টাইগ্রিস আর ইউফ্রেটিস। ক্রমাগত হ্রদের মধ্যে জল ঢালছিল এই দুটো নদী। হ্রদের জল বেড়ে বেড়ে তীর ছাপিয়ে যেতে লাগলো। তারপর একদিন জলের চাপে সমুদ্রের দিকের বাঁধ ভেঙে গেল, হ্রদ সমুদ্রে মিশল। হু হু শব্দে জল বেরিয়ে সমুদ্র তোলপাড় করে ছুটতে লাগলো। সেই তোড়ে আশপাশের তীরভূমে ডুবে গেল। এই হচ্ছে মহাপ্লাবনের কারণ। মহাপ্লাবনের যত প্রাচীন গল্প আছে সব ওই পারস্য উপসাগরকে কেন্দ্র করে। ঘটনাটা ওইখানেই ঘটেছিল কি না? আমি গুম হয়ে গেলাম, কিন্তু তর্ক করা বৃথা। স্বপ্নের বিরুদ্ধে তর্ক নিষ্ফল। বললাম, বুঝেছি। তারপর মনুর কথা বলুন। পণ্ডিত বললেন, 7 দিন 7 রাত মনু নৌকোয় ভাসতে লাগলেন। রাজ্যের উত্তর সীমানা ঘিরে যে পাহাড় ছিল তার নাম সুমেরু। মনুর নৌকা ঢেউয়ের ধাক্কা খেয়ে সেই দিকে ভেসে চলল। 7 দিন পরে জল নামতে আরম্ভ করল। বানের জল যেমন জোরে জোরে আসে, তেমনি জোরে জোরে নেমে যায়। মনু তখন সুমেরুর গায়ে গিয়ে ঠেকেছেন। একটা চূড়োয় নৌকা বেঁধে ফেললেন। ক্রমে সমুদ্রের জল সমুদ্রে ফিরে গেল, আবার ডাঙা জেগে উঠল। দেশ যেমন ছিল প্রায় তেমনি আছে, কিন্তু মানুষ সব শেষ হয়ে গেছে। বেঁচে আছেন শুধু মনু আর তার জ্ঞাতি গোষ্ঠী, আর কয়েকটি ছাগল গরু। মনু তাই নিয়ে আবার নতুন করে জীবন আরম্ভ করলেন, যাকে বলে কেচে গন্ডুস। এই সময় চা এসে পড়ল। পণ্ডিত পেয়ালা তুলে নিয়ে চুমুক দিলেন। বললাম, আপনার স্বপ্ন এখানেই শেষ তো? পণ্ডিত বললেন, আরে রামু, আরও অনেক আছে। তুমি ব্যস্ত হয়ে পড়েছ, সংক্ষেপে বলছি। মনুর পর আন্দাজ 500 বছর কেটে গেছে। মনু দেহ রক্ষা করলেন, কিন্তু তার বংশধরেরা আবার দলে ভারী হয়ে উঠল। প্রশ্ন করলাম, 500 বছর কেটে গেল বলছেন, তার মানে 7,500 বছর আগেকার কথা? পণ্ডিত বললেন, মোটামুটি। তখন আকাশে ধ্রুবতারা ছিল না, ধ্রুবতারা এসেছিল আরও 2000 বছর পরে।
কিন্তু সে অন্য ধ্রুবতারা। জ্যোতিষে তার নাম আলফা ড্রেকনিস, বেদে তার উল্লেখ আছে। আজকাল যাকে আমরা ধ্রুবতারা বলি সে অন্য তারা। সর্বনাশ, ধ্রুবতারা আবার কটা আছে? অনেক, কিন্তু জ্যোতিষের জটিল তত্ত্ব তুমি বুঝবে না। সে যাক, মহাপ্লাবনের পর দেশের আবহাওয়া কিছুটা বদলেছিল। মাটির ওপর পলি পড়েছিল, বাইরের সঙ্গে যোগাযোগের দু একটা রাস্তাও খুলে গিয়েছিল। মহাপ্লাবনের পর আর্যদের নতুন দেবতা হলেন বরুণ। তিনি জলের দেবতা, রাখলে রাখতে পারেন, মারলে মারতে পারেন। সুতরাং তাকে তুষ্ট করা আগে দরকার। এই বরুণকে কেন্দ্র করে আর্যদের আদিম দেবতা গোষ্ঠী গড়ে উঠেছিল। আর্যদের ভাষা তখন বেশ দানা বেঁধেছে, কিন্তু তারা লিখতে জানে না। সবই কানে শোনা কথা, শ্রুতি। আর্যরা সংখ্যায় বেশ বেড়ে উঠল। তাদের মধ্যে তুকতাক, মারণ, উচ্চাটন প্রভৃতি দৈব ক্রিয়ার উদ্ভব হলো। তারা রোজা হয়ে ভূত ঝাড়ে, ওঝা হয়ে সাপের বিষ নামায়। এটা অথর্ববেদের প্রথম যুগ। অথর্ববেদ নামেও অথর্ব, কাজেও অথর্ব। সবচেয়ে পুরনো আর্যদের প্রাচীনতম শ্রুতি ওতে ধরা আছে। সে যা, বাইরে যাওয়ার রাস্তা খোলা পেয়ে দু চারজন উৎসাহী লোক দেশের বাইরেও যেতে আরম্ভ করেছিল। বেশিরভাগই যেত উত্তর দিকে, কারণ পূর্ব দিকে পাঞ্জাবের মরুভূমি তখনও শত যোজন দূরে পড়ে আছে, তাকে অতিক্রম করা অসাধ্য। যাই হোক, বহির্জগতের সঙ্গে আর্যদের অল্প স্বল্প মেলামেশা আরম্ভ হলো। সুমেরু পর্বতের ওপারে কৃষ্ণচক্ষু, কৃষ্ণ বেশ এক জাতীয় মানুষের সঙ্গে আলাপ হলো। এইভাবে আরও কয়েক শতাব্দী কেটে গেল। ইতিমধ্যে আর্যরা কৃষিকার্য শিখে ফেলেছিল। বুনো গমের বীজ বুনে শস্য ফলাতে আরম্ভ করেছিল। কিন্তু তবু দেশে খাদ্যের অনুপাতে মানুষের সংখ্যা এত বেড়ে গিয়েছিল যে খাদ্যের অনটন দেখা দিল। মৎস্য এবং গোধূম পর্যাপ্ত নয়, কিন্তু পুরুষানুক্রমে মৎস্য ভোজনের ফলে আর্যদের বুদ্ধি খুব ধারালো হয়েছিল। তারা দলে দলে খাদ্য অন্বেষণে বিদেশ যেতে লাগলো। কিন্তু বিদেশে যাবার দুটি মাত্র পথ, এক সমুদ্র, দ্বিতীয় উত্তর দিক। আর্যদের মধ্যে যারা মৎস্যজীবী তারা নৌকা নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ল। এরাই পরে পানি বা ফিনিশিয়ান নামে পরিচিত হয়েছিল। দক্ষিণে লঙ্কা এবং উত্তরে ইংল্যান্ড পর্যন্ত উপনিবেশ স্থাপন করেছিল। দ্বিতীয় দল গেল সুমেরুর গিরিসংকট পার হয়ে মাটির পথে। আর্যদের উত্তরাভিযান আরম্ভ হলো। এই অভিযান তরঙ্গের পর তরঙ্গ তুলে পারস্য, গ্রিস, রাশিয়া পার হয়ে স্ক্যান্ডিনেভিয়া পর্যন্ত পৌঁছেছিল। আমি জিজ্ঞাসা করলাম, এ আপনি স্বপ্নের বৃত্তান্ত বলছেন না ইতিহাস বলছেন? পণ্ডিত বললেন, ইতিহাসে অন্য কথা আছে, আমি যা স্বপ্ন দেখেছি তাই বলছি। কিন্তু সাহেবের লেখা ইতিহাসে সত্য আর আমার স্বপ্ন মিথ্যা, তার প্রমাণ কি? পণ্ডিতকে ঘাটিয়ে লাভ নেই। বললাম, কোনো প্রমাণ নেই। তারপর বলুন। তারপর আমার স্বপ্নের ক্লাইম্যাক্স। যাক, স্বপ্ন তাহলে শেষ হয়ে আসছে। কিন্তু কই, আর্যরা ভারতবর্ষে তো এলো না। এইবার আসছে, সেখানে ক্লাইম্যাক্স। পণ্ডিত আবার আরম্ভ করলেন। উত্তর দিকে যারা অভিযান করলো তার অধিকাংশই ফিরে এলো না। দু চারজন ফিরে এলো। যারা ফিরে এলো তাদের মধ্যে একজনের নাম ইন্দ্র। ইন্দ্র গোড়ায় মানুষ ছিলেন, সাধারণ মানুষ, একজন যোদ্ধা, কিন্তু অসাধারণ তার বুদ্ধি, দুর্দম সাহস। যুগে যুগে সেই সব মানুষ জাতিকে প্রগতির পথে এগিয়ে নিয়ে গেছে। ইন্দ্র তাদেরই মধ্যে একজন। যুগাবতার বলতে পারো। ইন্দ্র দলবল নিয়ে উত্তর দিকে গিয়েছিলেন। অনেক বছর পর যখন ফিরে এলেন তখন তার সঙ্গে এক পাল ঘোড়া। দেশের লোক আগে কখনো ঘোড়া দেখেনি। ঘোড়া দেখে চমৎকৃত হয়ে গেল। উচ্চশ্রবার নাম শুনেছ বোধহয়। দেবতাদের মধ্যে ইন্দ্রের কেবল ঘোড়া ছিল, আর কারোর ছিল না। ইন্দ্র ঘোড়া নিয়ে দেশে ফিরে এলেন, কিন্তু বেশি দিন চুপ করে বসে থাকতে পারলেন না। চুপ করে বসে থাকার লোক তো তিনি নন। আবার সদল বলে অভিযানে বেরোলেন। এইবার পূব দিকে। ইন্দ্র স্থির করলেন কতদূর যাওয়া যায় তিনি পরীক্ষা করে দেখবেন।
মরুভূমির পরপারে কি আছে? মরুভূমি কি পার হওয়া যায় না? ইন্দ্রের অশ্বারোহীর দল পূব দিকে চলল। বেলুচিস্তানের পূর্ব সীমানা থেকে মরুভূমি আরম্ভ হয়েছে। ইন্দ্র বারবার মরুভূমি উত্তীর্ণ হবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। মরুভূমি তো নয়, জ্বলন্ত দাবানল। ব্যর্থ হয়ে ইন্দ্র মরুভূমির কিনারা ধরে উত্তর মুখে চললেন। হয়তো উত্তরে মরু পার হবার পথ আছে এই ভেবে। কুটিল কর্কশ পথ, জলের বড় কষ্ট। তবু ইন্দ্র নিরস্ত হলেন না। মাসের পর মাস কেটে গেল, বছর কেটে গেল। ইন্দ্র পাহাড় মরুর সন্ধি রেখা ভেদ করে চলেছেন। ঘোড়া ছিল বলেই পেরেছিলেন, পদব্রজে পারতেন না। কিন্তু পথ যতই দুর্গম হোক, কোথাও তার তো শেষ আছে। একদিন ইন্দ্র কাশ্মীর প্রান্তে গিয়ে পৌঁছলেন। কাশ্মীর তখন ভূস্বর্গ নয়, প্রকাণ্ড একটি হ্রদ। ইন্দ্র দেখলেন হ্রদের জল কানায় কানায় ভর্তি। টলমল করছে। তাকে সাপের মতো বৃত্তাকারে ঘিরে রেখেছে কৃষ্ণবর্ণ পাহাড়ের শ্রেণী। ইন্দ্র অঞ্জলি ভরে জল পান করলেন। দেখলেন মিষ্টি জল। হ্রদের দিকে চেয়ে চেয়ে ইন্দ্রের মস্তিষ্কে একটা প্রচণ্ড আইডিয়া খেলে গেল। আজকালকার দিনেও কোনো আমেরিকান বা রুশ ইঞ্জিনিয়ারের মাথায় এত বড় দুঃসাহসিক আইডিয়া সহজে আসে না। ইন্দ্র ভাবলেন, সিন্ধুকে অর্থাৎ সমুদ্রকে যদি কোনো মতে পর্বতরূপী বৃত্রাসুরের নাগপাশ থেকে মুক্তি দিতে পারি, তাহলে এই সিন্ধু নিম্নাভিমুখে মরুভূমির ওপর দিয়ে ধাবিত হবে। যা এখন ঊষর মরুভূমি আছে, তা জলসিক্ত হয়ে শ্যামল ভূমি হবে, মরুর ওপর পথ তৈরি হবে। ইন্দ্র শুধু ভাবুক নয়, কর্মী পুরুষ। তিনি তার ভাবনাকে কাজে পরিণত করবার জন্য মহা উদ্যমে লেগে গেলেন। কাজটি কিন্তু সহজ নয়, অনেক দিন লাগলো। হ্রদের কিনারে কিনারে বিস্তর খোঁজাখুঁজির পর ইন্দ্র একটি জায়গা পেলেন। সেখানে পাহাড়ের বাঁধ কিছু দুর্বল। দু চারটি বড় বড় পাথরের চাই সরাতে পারলে জল নিকাশের একটা রাস্তা হয়। একবার একটা রাস্তা পেলে জল নিজের জোরে রাস্তা প্রশস্ত করে দেয়, তখন আর তাকে ঠেকাবে কে? ইন্দ্র ওই পাথরগুলো সরাবার উদ্যোগ করলেন। কিন্তু মানুষের দৈহিক শক্তিতে ও পাথর তো সরানো সম্ভব নয়। ইন্দ্র ঘোড়া লাগালেন। চর্মরজ্জ দিয়ে পাথর বেঁধে ঘোড়াটা টানতে লাগলো। প্রথমে পাথর কিছুতেই নড়ে না। তারপর অনেক টানাটানির পর হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে প্রবল তোড়ে জল বেরোতে লাগলো। এত তোড়ে ইন্দ্রও আশা করেননি। রন্ধ্রপথে জলের উত্তাল ধারা সগর্জনে ছুটল। অন্য ঘোড়াগুলো রক্ষা পেল বটে, কিন্তু ইন্দ্রের নিজস্ব ঘোড়াটা এই দুর্বার স্রোতের আঘাতে চূর্ণ হয়ে ভেসে গেল। ইন্দ্রের ঘোড়ার নাম ছিল দধীচি। পণ্ডিত চুপ করলেন। আমি কিছুক্ষণ অপেক্ষা করে বললাম, তারপর? পণ্ডিত বললেন, এইখানেই আমার স্বপ্ন শেষ, কিন্তু মন থেকে আরও কিছু জুড়ে দিতে পারি। সিন্ধুকে প্রবাহিত করার ফলে একদিকে যেমন পাঞ্জাব থেকে সিন্ধু পর্যন্ত সঞ্জীবিত হয়ে উঠল, অন্যদিকে তেমনি কাশ্মীর জলের তলা থেকে উঠে এলো। ভারতবর্ষের পশ্চিম প্রান্তে যে অলঙ্ঘনীয় প্রাকৃতিক ব্যবধান ছিল তা ভেঙে পড়ল। স্থলপথে বহির্জগতের সঙ্গে ভারতের যোগাযোগ স্থাপিত হলো। ইন্দ্র এই কীর্তির কর্তা, তাই ইন্দ্র দেবরাজ। আমি বললাম, একটা কথা, আপনার হিসেবে এই ব্যাপার ঘটেছিল আজ থেকে 7-8 হাজার বছর আগে, কিন্তু ইন্দ্র কি অত পুরনো দেবতা? পণ্ডিত বললেন, ইন্দ্র মানুষটা 7,000 বছরের পুরনো বটে, কিন্তু দেবত্ব লাভ করতে তার আরও 2 বছর সময় লেগেছিল, 2000 বছর সময় লেগেছিল। আজকাল মানুষের দেবত্ব লাভ যত সহজ, তখন তত সহজ ছিল না। সিন্ধু নদ এবং আরও অনেকগুলি নদী পেরিয়ে পাঞ্জাবকে শস্য শ্যামল করে তোলবার পর আর্যরা অনেকে এসে সপ্ত সিন্ধুর তীরে উপনিবেশ স্থাপন করলেন। নতুন দেশের সতেজ জল হাওয়ায় আর্যদের এক নতুন সংস্কৃতি জন্ম লাভ করল। পাঞ্জাবের এই নতুন আর্যরাই বরুণ দেবতাকে সরিয়ে ইন্দ্রকে প্রধান দেবতার সঙ্গে পদে অধিষ্ঠিত করেছিলেন। ইন্দ্র পূজার প্রথম দেশ হলো সেই দেশ যাকে ইন্দ্র মরুভূমির বুক থেকে টেনে তুলেছিলেন।
দেশটা ইন্দ্রের দেশ বলে পরিচিত হলো। প্রাচীন দেশ অবশ্য বরুণের দেশই রইল। ইন্দ্রের দেশে যারা বাস করতে লাগলো তাদের নাম হলো ইন্দ্র। কালক্রমে ইন্দ্র অপভ্রংশ হয়ে দাঁড়ালো হিন্দু। এখনো সেই নামই চলে আসছে। আমরা হিন্দু, অর্থাৎ ইন্দ্র পূজক। তারপর তারপর ইতিহাস পড়ো। সূর্যবংশে সগর নামে এক রাজা ছিলেন, শুনেছ বোধহয়। কিন্তু তিনি ভারতবর্ষের লোক নন। সুমেরু দেশের রাজা প্রথম সারগণ, খ্রিস্টপূর্ব 3000 অব্দের কথা। আর্যরা তখন সুমেরু পর্বতের উত্তরে অনেক রাজ্য স্থাপন করেছেন, আবার ভারতবর্ষেও তাদের উপনিবেশ। পূর্ব দিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে এই উপনিবেশ। সারগণ বা সগর রাজার এক পুত্র 60,000 প্রজা নিয়ে কোনো কারণে আদিম জন্মভূমি ছেড়ে ভারতবর্ষে অভিযান করেছিল। শেষ পর্যন্ত তারা অযোধ্যায় এসে রাজ্য স্থাপন করেছিল। সেই থেকে সূর্যবংশের একটা শাখা ভারতবর্ষেই আছে। রামচন্দ্র হলেন সগর রাজার অধস্তন নবম পুরুষ। তিনি ভারতবর্ষেই জন্মেছিলেন। এসব তো নেহাত হালের কথা। পণ্ডিত বোধ করে আরও কিছুক্ষণ তার স্বপ্নাদ্য ইতিহাস শোনাতেন, কিন্তু এই সময় পণ্ডিত গৃহিণী এসে বললেন, রবিবার বলে কি আজ নাওয়া খাওয়ার ছুটি? যাও স্নান করো গে। পণ্ডিত স্নান করতে চলে গেলেন। আমি পণ্ডিত গৃহিণীকে বললাম, বৌদি, আপনার কর্তার পেট গরম হয়েছে, ওকে আর কাঁকড়া খাওয়াবেন না, বরং রাত্রে শোবার সময় একটু ত্রিফলার জল দেবেন। ছোট মজার মধ্য দিয়ে, কিন্তু সেই প্রাচীনকালে যখন তৈরি হচ্ছে এশিয়া ইন্ডিয়া, সেই সময়কার একটা গল্প। শেষ করছি।